শহরে হঠাৎ করেই একের পর এক নববধূর মৃত্যু হতে থাকে। সবার মৃত্যুর ধরন ছিল একই রকম, ফুলশয্যা রাতেই সবার বিষক্রিয়ায় মৃত্যু হয়। সবার এটাই ধারণা যে এটা আত্মহননের কেস। কিন্তু কে সেই কিলার? সে কি পারবে সেই কিলারকে খুঁজে বের করতে? সে কেনই বা এই খুনগুলো করছে? সবই আমরা জানতে পারবো আজকের গল্প বিনমগনাতে। শুরুতেই আমরা দেখতে পাই দুই বন্ধু একসাথে বসে মদ পান করছে। তাদের মধ্যে একজনের সদ্য বিয়ে হয়েছে এবং আজ তাদের ফুলশয্যা। এই বিবাহিত বন্ধু তার মদ পান করার শেষে তার স্ত্রীর কাছে যায়, কিন্তু ঘরে ঢুকে সে একেবারে স্তব্ধ হয়ে থাকে, কারণ তার স্ত্রীর চোখ থেকে রক্ত ঝরছে। এটা দেখেই লোকটা একটু ঘাবড়ে যায় এবং তার স্ত্রীর কাছে গিয়ে ভালোভাবে চেক করে। তখনই সে জানতে পারে কোনো এক অদ্ভুত কারণেই ফুলশয্যার রাতে মারা গেছে সে। পরের সিনেই আমরা দেখতে পাই একজন তার স্ত্রীকে মারধর করছে। তাদের ছোট্ট মেয়ে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এক পর্যায়ে লোকটি তার স্ত্রীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ তাদের কাছে এসআই চিত্রা বোস এসে পৌঁছায় এবং সেখানে প্রবেশ করে লোকটিকে ধরে এবং খুব মারতে লাগে। ঠিক পরক্ষণেই দেখানো হয় চিত্রা এইসব কল্পনায় ভাবছিল, কিন্তু বাস্তবে সে এতটাও বেশি সাহসী ছিল না। সে চাইতো এইভাবে মারতে, বাট পেরে উঠতো না। তার সাথে থাকা কনস্টেবল দরজায় নক করে। সেই সময় ভেতর থেকে দরজা খোলা হয়। চিত্রার অর্ডারেই সেই কনস্টেবল গুলো খারাপ লোকটিকে অ্যারেস্ট করে। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি চিত্রার কাছে জিজ্ঞাসা করে যে তার বাবাকে কি জেলে নিয়ে যাওয়া হবে। চিত্রা বলে তার বাবা একটা খারাপ কাজ করেছে, যার জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। বাচ্চাটি তখন তার কাছে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে তার মাকে কোথাও নিয়ে যাওয়া হবে না তো? চিত্রা বলে না, তার মাকে কোথাও নেওয়া হবে না, তার মা তার কাছেই থাকবে। এই কথাটি শুনে বাচ্চা মেয়েটি খুব খুশি হয়ে যায়। আসলে পুলিশের কাছে এই বাচ্চা মেয়েটি কল করেছিল। বাবার অমানবিক আচরণ দেখে সে কোনো মতেই সহ্য করতে পারেনি, তাই পুলিশের এমার্জেন্সি নাম্বারে কল করে হেল্প চেয়েছিল। এই কারণেই তার মাকে বাঁচানোর জন্য পুলিশরা সেখানে এসে হাজির হয়েছিল। চিত্রা বাচ্চাটির সাথে কথা বলছিল, তখন হঠাৎই তার ফোনে একটা কল আসে, আর কলটি করেছিল তার হাজবেন্ড। এখানে আমরা জানতে পারি চিত্রার হাজবেন্ডের নাম হলো রাহুল। চিত্রা তখন তার হাজবেন্ডকে জানায় তার আজকে আসতে লেট হবে, আর একটি কেস আছে, তাই চিত্রাকে এখন সেখানেই যেতে হবে। চিত্রা সেখানে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই সেখানে সিনিয়র এসআই কুমার গাড়ি নিয়ে চলে আসে। চিত্রা তখন তাদের সাথে ঘটনাস্থলে চলে যায়। ঘটনাটা ঘটেছে একটি বিয়ে বাড়িতে। কিছুক্ষণ আগেই যে নববধূর আমরা মৃত্যুর ঘটনা দেখলাম, সেই ঘটনারই তদন্ত করতে যাচ্ছে চিত্রা ও কুমার। কুমার তখন সেখানে গিয়ে ডেড বডি দেখে বলতে লাগে মেয়েটি হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এটা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই নববধূর নাম হলো ফাল্গুনী। কুমার তখন তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসা করে যে তাদের বিয়েতে যৌতুক নিয়ে কোনো সমস্যা ছিল নাকি। ফাল্গুনী শ্বশুর বলে না, তারা ভদ্র পরিবারের লোকজন, এই বিয়েতে এরকম কোনো সমস্যাই ছিল না, আর তাছাড়া তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, এখানে যৌতুকের কথা কেন আসবে। চিত্রা তখন জানতে পারে এটা ফাল্গুনের দ্বিতীয় বিয়ে, তাই সে তাদের কাছে জানতে চায় বিয়ের সময় ফাল্গুনের মেন্টাল কন্ডিশন কেমন ছিল। কুমার তখন বলতে লাগে মেয়ে মানুষ তো দুর্বলই হবে, হয়তো দ্বিতীয় বিয়ে করে হয়তো অপরাধ বোধে ভুগছিল, তাই আত্মহত্যা করে নিয়েছে। চিত্রা এই কথা শুনে বলতে থাকে দ্বিতীয় বিয়ে করা মানে কি কাউকে খুন করা, যে অপরাধ বোধে ভুগতে হবে। চিত্রার এই কথা শুনে কুমার তো খুবই রেগে যায়, আর তাকে সেই রুম থেকে বাইরে বের করে দেয়। চিত্রা সেখানে না থাকাতে তারা ফাল্গুনির শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নিয়ে কেসটির ধামাচাপা করে দেয়। সে তাদেরকে বলতে থাকে কেসটির ধামাচাপা দেবে নাকি বডি ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেবে। ফরেন্সিক এখানে আসলে কিন্তু তাদের অনেক বেশি হয়রানি হবে, মিডিয়াতে জানাজানি হবে এবং চারিদিকে তাদের বদনাম ছড়িয়ে পড়বে। তারা কি চায় এই সব হোক? এই কথাগুলো শুনেই ফাল্গুনের শ্বশুর তো কুমারের কথা মতো কেসটি ধামাচাপা দিতে রাজি হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা চঞ্চল নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বাড়ির বাগানে শুয়ে রয়েছে, আর তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুল। এই বাড়ির একটা ফ্ল্যাটেই চঞ্চল ভাড়া থাকতো। সকালবেলা বাড়িওয়ালার ডাকেই তার ঘুম ভাঙে। বাড়িওয়ালা তাকে জিজ্ঞাসা করে সকাল 10টা বাজে, এখনো সেই দোকান খুলেনি কেন। চঞ্চল বলে রাতে তার ঘুমিয়ে পড়তে একটু দেরি হয়ে গেছিল, তাই সকালে উঠতেও দেরি হয়েছে, আর দোকানও খোলা হয়নি। বাড়িওয়ালা তখন সেখান থেকে চলে যায়। এখানে বলে দিই চঞ্চল ফুলের বিজনেস করে, তার ফুল অনেক বেশি পছন্দ। অন্যদিকে পুলিশ স্টেশনে কুমার চিত্রাকে ডাকে আর বলে সেনার তাকে কতবার বলেছে তার কথার মাঝখানে কথা বলতে না, সে তারপরেও এমনটা কেন করলো। এরপরে সে যেন এরকম কাজ কখনো না করে। চিত্রা তখন বলে তার মাথায় একটা প্রশ্ন এসেছিল, আর তা হলো এটা আত্মহত্যা কেন হবে? দ্বিতীয় বিয়ে করা তো কোনো অপরাধ না, মানুষ নতুন করে জীবন
জীবন শুরু করতে চাইতেই পারে। কুমার তখন চিত্রাকে বলতে থাকে সবাই তো আর তার মায়ের মতো বেহায়া না যে কিনা স্বামী সন্তান রেখে অন্য কোনো লোকের সাথে পালিয়ে যাবে। আসলে চিত্রার বাবা ও কুমার একই থানাতে কাজ করত, তাই সে তাদের পরিবারের ব্যাপারে সবই জানে। তাই কুমার চিত্রাকে বলে সে যেন তার বাবার মতো সবসময় ডিউটি না করে, বাড়িতে যেন একটু মনোযোগ দেয়, না হলে দেখবে তার মায়ের মতো তার বড় পালিয়ে গেছে। এখানে বলে দিই, চিত্রা যখন ছোট ছিল তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন থেকে তার বাবাই তাকে মানুষ করেছে। তার বাবাও একজন পুলিশ অফিসার, কিন্তু বর্তমানে সে রিটায়ার হয়ে গেছে। এরপর দেখা যায় কুমার চিত্রাকে ফাল্গুনের আত্মহত্যার কেসের রিপোর্টটা করতে বলে। চিত্রা বলে তাদের ফরেন্সিক রিপোর্ট আসার পর্যন্ত অপেক্ষা করা উচিত। তখন কুমার তাকে বলে সে যা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী তাকে কাজ করতে, বাড়তি কোনো কথা না বলে, কারণ এখানে সে তার সিনিয়র। এরপর চিত্রা সেখানে মনে মনে ফাল্গুনের কেসের কথা ভাবতে থাকে। তখন একজন কনস্টেবল তাকে এসে জানায় তার হাজব্যান্ড তার জন্য বাড়ি থেকে টিফিন বানিয়ে পাঠিয়েছে। কনস্টেবল তখন তার হাজব্যান্ডের ব্যাপারে তার কাছে অনেক প্রশংসা করে আর বলে চিত্রা আর রাহুলের আজ না ম্যারেজ অ্যানিভার্সারি, আজ তো চিত্রার লাঞ্চ বাড়িতে করা উচিত ছিল, সে এখানে কেন বসে আছে। চিত্রা আসলে এত কাজের চাপে তার স্পেশাল দিনের কথা ভুলেই গিয়েছিল, তাই সে ঠিক তখনই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার পরিবারের সবাই তার জন্য আসার অপেক্ষা করছিল। সবাই তখন তার দেরি হওয়ার কারণ জানতে চায়। চিত্রা তখন জানায় ফুলশয্যার রাতে একটি মেয়ে আত্মহত্যা করেছে, এই কেসটাই নিয়ে সে একটু ঝামেলায় রয়েছে। রাহুল তখন তার কাছে ইনভেস্টিগেশন কত দূরে গিয়েছে সেটি জানতে চায়। কুমার তো তাকে ভালো মতো তদন্তই করতে দিল না, উল্টে তাকে বেহায়া বলে অপমান করে দিল। রাহুল একথা শুনে তাকে বলে এ আর নতুন কি, আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে, কিন্তু চিত্রাকে এদের সবাইকে ইগনোর করে এগিয়ে যেতে হবে, তাকে তার কাজ করেই যেতে হবে, তাকে থামলে চলবে না। এতে বোঝাই যাচ্ছে তার হাজবেন্ড তার প্রতি কতটা সাপোর্টিভ। এরপর তার শ্বশুর তাকে বলতে থাকে এই আত্মহত্যার কেস তো নিউজ চ্যানেলে বলা হয়নি। তখন চিত্রা তাকে জানায় আসলে কেসটি হাই প্রোফাইল তো, তাই জন্য এটাকে ধামা চাপা দেওয়া হচ্ছে, মিডিয়াকে জানতেই দেয়নি। সেই সময় তাদের বাড়ির কাজের মেয়েটি বলে 7 মাস আগেও এই একই ঘটনা হয়েছে, বউটা ফুলশয্যার রাতে আত্মহত্যা করেছিল। এই কথা শুনেই চিত্রা তার কাছে যায় আর এই ঘটনার ডিটেলস জানতে চায়। কাজের মহিলাটি জানায় সেটি বারাসাতের ঘটনা, তার বাড়ির পাশেই বিয়ে ছিল, তাই রান্নার কাজে সে সেখানে গেছিল, কিন্তু ফুলশয্যার রাতে হঠাৎ করে মেয়েটি আত্মহত্যা করে নেয়। এইসব শুনে চিত্রার তখন সন্দেহ হয় এই দুটো কেসের সাথে কোনো না কোনো সংযোগ তো অবশ্যই রয়েছে। তাই পরের দিনই সে চলে যায় বারাসাতের থানাতে। চিত্রা সেখানে ডিউটি অফিসারের কাছ থেকে আত্মহত্যার কেসের ডিটেলস জানতে চায়। অফিসার তো কোনো ডিটেলস দেয়ই না আর কুমারের কাছে ফোন করে তার এখানে আসার কথা জানিয়ে দেয়। চিত্রা সেই থানায় গিয়েছে এই কথা জেনে কুমার তো তার উপর খুবই রেগে যায় আর সে কল করে চিত্রার উপর অনেক রাগারাগি করতে থাকে। চিত্রা তখন তাকে জানায় ঠিক 7 মাস আগে তানিয়া বলে একটি মেয়ে ঠিক একই রকম ভাবে মারা যায়, তাই সে ফাল্গুনের কেসের সাথে এই কেসের কানেকশন খুঁজতে এসেছিল। কুমার বলে সে কেন আগ বাড়িয়ে এইসব করতে যাচ্ছে। কুমার বলে সে তার আদেশের অমান্য করেছে, তাই তাকে সে সাসপেন্ড করছে। চিত্রা তখন কি করবে তাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তার সিনিয়র কনস্টেবল তার কাছে জিজ্ঞাসা করে কুমার যে তাকে এইভাবে অপমান করে সেই ব্যাপারে কি তার বাবা জানে। চিত্রা বলে না, তিনি জানেন না। কনস্টেবল তখন তাকে জানায় কুমার তার বাবার জুনিয়র ছিল, সে খুব অকর্মা একটি লোক। চিত্রার বাবা কুমারের উপর অনেক রাগারাগি করত, কুমার এখন সেই রাগ চিত্রার উপর ঝাড়ছে। চিত্রা তখন সেসব কথা বাদ দিয়ে সিনিয়র কনস্টেবলের সাথে তানিয়া আর ফাল্গুনের ব্যাপারে কেসের কথা শেয়ার করে। কনস্টেবল বলে তাকে তানিয়ার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া উচিত। চিত্রা বলতে থাকে তার কি সেই উপায় আর আছে, খোঁজ নিতে গেলেই তো কুমারের কাছে এ কথা পৌঁছে যাবে। তবে তার মনে হয় নতুন বউগুলোকে কেউ বিষ খাওয়ার জন্য বাধ্য করছে, হতে পারে পুরোটাই প্ল্যান করা। চিত্রার এই কথাগুলো পাশ থেকে এক কনস্টেবল শুনে নেয় এবং সাথে সাথে সে মিডিয়াকে জানিয়ে দেয় যে ফাল্গুনের কেসটা আত্মহত্যা নয় বরং মার্ডার। অন্যদিকে আমাদের চঞ্চলকে দেখানো হয় যে কিনা রাত গভীর হলেই চঞ্চল এক পুরনো পরিত্যক্ত বাড়িতে যায়। বাড়িটির নাম হলো পিছু ডাক। এ বাড়িতে ঢোকার আগে চঞ্চল একবার পিছনে তাকিয়ে দেখে যে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে বাড়ির ভিতরে ঢোকে। এমন এক পরিত্যক্ত ভুতুরে বাড়িতে কোনো উদ্দেশ্য ছাড়া কারোর যাওয়ারই কথা না। এই ছেলেটা বেশ অদ্ভুত। পরের দিন সকালে নিউজ পেপারে ছাপানো হয় এসআই চিত্রা বোস ফাল্গুনের আত্মহত্যার কেসকে মার্ডার কেস বলে সন্দেহ করছে। এই খবর তো পুরো শহর জুড়ে সাড়া ফেলে। সাধারণ মানুষগুলো ভাবতে থাকে এই কেস হয়তো সত্যিই মার্ডার কেস আর পুলিশগুলো কেসগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। চিত্রার এরকম উল্লেখ করে নিউজ ছাপানোতে চিত্রা
চিত্রার সিনিয়র অফিসার তো প্রচন্ড রেগে যায়, কারণ কুমার এসে সেখানে তার কমপ্লেনও করেছে। সে তখন চিত্রার উপর রাগারাগি করে এবং তাকে সাসপেন্ডও করে দেয়। চিত্রা তখন বুঝতে পারে না সেই মুহূর্তে তার কি করা উচিত। তখন সে সেই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে তার বাবার কাছে যায়। সেখানে তার বাবা, বোন ও তার ছেলে থাকতো। সব ঘটনা শুনে তখন তার বাবা তাকে বলে পুলিশ স্টেশন এমনই একটা জায়গা যেখানে কিনা সমস্ত খবরই জানাজানি হয়, তাই সেখানে কোনো কথা বলতে হলে বুদ্ধি খাটিয়ে বলতে হয়, কোনো বেফাস কথা বললে হয় না। চিত্রার বোন মিত্রা তখন তাকে বলে তাদের উচিত কুমারের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জানিয়ে দেওয়া যে তার অবচরে তার হাজব্যান্ড কুমার কি সব কাজ করে বেড়ায়। চিত্রা শুনে তার কোনো উত্তরই দেয় না, হয়তো তার আইডিয়াটা পছন্দই হয়নি। চিত্রার বাবা তখন তাকে বলে এত অল্পতেই তারা ঘাবড়ালে হবে না, ভবিষ্যতে আরো কত ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, এতে হতাশ হওয়ার কিছুই নেই, জীবনে তার কাছে অনেক অপশন আসবে। পরের সিনে দেখানো হয় ফাল্গুনি ও তানিয়ার নিউজটা ছড়িয়ে যাওয়ার পর কুমারের ইন্টারভিউ নেওয়া হয়। কুমার সেখানে বলে তাদের জুনিয়র অফিসার চিত্রা ইমোশনালি এগুলো বলে ফেলেছে, এই কারণে তাকে সাসপেন্ডও করা হয়েছে। কুমার তখন মিডিয়ার সামনেও চিত্রাকে খুব সূক্ষ্মভাবে ইনসাল্ট করে। রাত্রিবেলা কুমার তার নিজের দেওয়া ইন্টারভিউ দেখে খুবই গর্ববোধ করছিল। সে তার নিজের স্ত্রীকে বলতে থাকে সে পুরো হিরোর মতো দেখতে, তার বাবা বিনা যৌতুকে রাজপুত্রের মতো এক জামাই পেয়েছে, সে নিজেই নিজের প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে আমাদেরকে চঞ্চলকে দেখানো হয় যে সেই সময় চঞ্চলের নিউজটি দেখছিল আর অন্যদিকে তার বাগানে গর্ত খুঁড়ছিল। চঞ্চলের চরিত্রটা অনেক বেশি রহস্যজনক। সে সাধারণ ফুল বিক্রেতা হলেও তার কাজকর্ম অনেক অস্বাভাবিক একটা, সব সময় কিছু একটা গোপন করার চেষ্টা করে সে। অন্যদিকে সাসপেন্ডের পরে চিত্রা খুবই ভেঙে পড়ে। রাহুল তখন তাকে চেয়ার আপ করার জন্য বিভিন্ন রকম কথা বলতে থাকে, সে তাকে দূরে কোথাও নিয়ে ঘুরতে যেতে চায়, কিন্তু সেই মুহূর্তে এইসব কথায় চিত্রার চিন্তা দূর হয় না। হঠাৎ তখনই কুমার চিত্রার বাড়িতে আসে আর তাকে বলে এখনই তাকে তাদের সাথে আসতে হবে। চিত্রা তখন রাহুলকে বিদায় জানিয়ে তাদের সাথে গাড়িতে ওঠে। গাড়িতে ছিল সিনিয়র অফিসার, তাকে দেখেই চিত্রা একটু ঘাবড়ে যায়। তখন সিনিয়র অফিসার তার কাছে জিজ্ঞাসা করে তানি আর ফাল্গুনির কেসের ব্যাপারে তার থিওরিটা কি। চিত্রা তো বলতে থাকে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এমনিতেই সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। আর পরের দিনই এই নিউজ বের হয়ে যায়। এরপর থেকে সে যে কোনো কথা বলার আগে সতর্ক থাকবে। সিনিয়র অফিসার আবারও তার কাছে জানতে চায় এই কেসের ব্যাপারে তার থিওরি কি। চিত্রা তখন বলে ফাল্গুনি আর তানিয়া ঠিক একই ধরনের মারা গেছে, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল এবং দুজনেরই বাচ্চা রয়েছে, দুজনেই ফুলশয্যার রাতে বিষ পান করেছে আর মনে হয় তাদের ভিকটিম প্রোফাইলিং করা উচিত, তাহলেই এই রহস্যটা জানা যাবে। সিনিয়র অফিসার তখন তাকে জিজ্ঞাসা করে এরকম সেম ঘটনা কি আবারও ঘটতে পারে। চিত্রা বলে অবশ্যই। কথা বলতে বলতে তাদের গাড়ি একটি বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নেমেই সিনিয়র অফিসার তাকে বলতে থাকে তার ধারণা একদমই ঠিক, আবার একটি মার্ডার একই রকম ভাবে হয়েছে। এখানে আমাদের ভিকটিমের মৃত্যু কিভাবে হয়েছে সেটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। শ্রেয়া নামের একটি মেয়ে যারও দ্বিতীয় বিয়ে হয়েছে, তারও একটি সন্তান রয়েছে। শ্রেয়া হঠাৎই বিষ পান করে ছটপট করতে করতে বাথরুমে চলে যায়। বিষের যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে জল ভর্তি বাথটাবে শুয়ে পড়ে, কিন্তু মৃত্যু থেকে সে বাঁচতে পারে না। সিনিয়র অফিসার আর চিত্রা বাথরুমে গিয়ে দেখতে পায় তার মৃতদেহটা বাথটাবে ভাসছে। শ্রেয়ার চোখ থেকেও রক্ত ঝরছে, যেমনটা ঝরেছিল ফাল্গুনির চোখ থেকে। সিনিয়র অফিসার আর চিত্রা দুজনেই কনফার্ম হয়ে যায় কেউ প্ল্যান করে এই মার্ডারগুলো করছে, কিন্তু কে সেই সিরিয়াল কিলার। অন্যদিকে একই সময় আমাদেরকে চঞ্চলকে দেখানো হয় যে কিনা তার বাগানে রাখা বাথটাবে শুয়ে ফিল করছিল যে জলে ডুবে থাকতে কেমন লাগে। তবে কি শ্রেয়ার হত্যার সাথে চঞ্চল জড়িত নাকি এটি একটি নিছক কাকতালীয় ঘটনা? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে চঞ্চলের ছোটবেলার ঘটনা দেখানো হয়। চঞ্চল যখন ছোট ছিল তার মা একদিন রাগ করে বাড়ি থেকে চলে যায়। তার বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। চঞ্চল আর তার বড় ভাই অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ওই সময় তারা এতটাই ছোট ছিল যে এইসব বিষয় বুঝে তাদের ক্ষমতাও ছিল না, কিন্তু তারা এতটুকু বুঝতে পেরেছিল তাদের মা তাদের ছেড়ে কোথাও দূরে চলে যাচ্ছে। বর্তমানে দেখানো হয় চঞ্চল একটা বড় কাজের অর্ডার পেয়েছে। পুরো বিয়ে বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছিল সে। বিয়ের কোণে তখন হাতে মেহেন্দি পড়ছিল। সেই সময় একটি মেয়ে এসে কোণেকে বলতে থাকে তার বিয়ে হয়ে গেলে কি সে তাকে আগের মতোই ভালোবাসবে। কোণে তাকে বলে হ্যাঁ অবশ্যই ভালোবাসবে। চঞ্চল তখন তাদের কথোপকথন শুনে নেয় এবং সেই ছোট মেয়েটির জন্য তার অনেক মায়া, কারণ এই বাচ্চাটি ছিল সেই কোণেরই মেয়ে। অন্যদিকে দেখানো হয় সিনিয়র অফিসার সেই মামলা তদন্ত করার জন্য 3 জন এক্সপার্ট অফিসারকে ডেকেছে। এদের মধ্যে একজন হলো আইপিএস অফিসার রাজ, বাকি অফিসার হলো ফরেনসিক অফিস থেকে অনিল এবং গৌতম। তারা ক্রাইম স্পট ইনভেস্টিগেশন করে বলে যে ঘরে ফুলসজ্জার আয়োজন করা হয়েছিল সেখানে কিছু মিষ্টি আর চকলেট রাখা ছিল, কিন্তু তার মধ্যে কোনো বিষ ছিল না। গৌতম আরো জানায় মেয়েদের এক্স হাজবেন্ডের সাথে কথা বলেও কোনো ক্লু পাওয়া যায়নি। তখন সিনিয়র ইন্সপেক্টর তাদের জানায় তারা যেন তাদের কাজ চালিয়ে যায় এবং তাদের মাঝে সাব ইন্সপেক্টর চিত্রাও জয়েন করবে। রাজ তখন বলে সে কোনো অলস ইন্সপেক্টরকে তাদের টিমে নিতে চায় না। তখন সিনিয়র অফিসার তাকে বলে এই কেসগুলো কোনো আত্মহত্যা না বরং মার্ডার কেস, এটা চিত্রার মাধ্যমে জানতে পেরেছে তারা। সে যদি তাদের টিমে থাকে সেটা তাদের জন্যই ভালো হবে। সিনিয়র অফিসার অর্ডার তখন রাজ ফেলতে পারে না। রাজ, অনিল আর গৌতম
গৌতম চিত্রাকে নিয়ে তদন্ত করতে চলে যায়। তারা কি খুঁজে বার করতে পারবে আসল সিরিয়াল কিলারকে? কি বা এই চঞ্চল ছেলেটির আসল রহস্য? এই রহস্য ভেদ হবে দ্বিতীয় পার্টে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। দেখা করছি সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।